আমার স্বামী আমাকে ভালোবাসে, কিন্তু কখনো সে আমার কাছে আসেনি, আমাকে ছুঁয়েও দেখেনি, কারণ সে মানসিক প্রতিবন্ধী। কিন্তু আমার স্বামীরা অনেক বড় লোক, আমার শাশুড়ি ডক্টর আর শ্বশুর অনেক বড় অফিসার। আমাদের দেখানো হয়েছিল ছোট ছেলেকে, কিন্তু বিয়ে দিয়েছে বড় ছেলেকে। আমার স্বামীর আরও এক ভাই আছে যমজ, কিন্তু তবে আমার স্বামী একটু বড়, কিন্তু আমার দেবর সুস্থ। আমার স্বামী ঠিকমতো চলতে পারে না আর অনেক অগোছালো। তো বিয়ের দিন তাকে এমন ওষুধ দেওয়া হয় যাতে কোনো রকম ঠিকভাবে থেকে বিয়েটা করতে পারে। বিয়ের দিন আমার দেবরকে তারা বিয়েতে নেয়নি আর অনেক তাড়াহুড়ো করে বিয়ে সম্পন্ন করে তারা। এ নিয়ে আমার বাবা কিছু বলতে গেলেও আমার সৎ মায়ের জন্য পারেনি। মা বলেছিল, বড়লোক মানুষেরা বেশি প্রশ্ন করার দরকার নেই। আমাদের নিয়ম, বিয়ের দিন মেয়ের সাথে মেয়ের কিছু আত্মীয়রা যাবে। যখন আমার ছোট বোন আর চাচাতো বোন রেডি হলো যাওয়ার জন্য, তারা সরাসরি না করে দেয়। এবার আমার বাবা রেগে গিয়ে বলল, আপনারা বেশ অদ্ভুত তো, আমাদের নিয়ম আছে, এটা আপনারা কেন বুঝতে চাইছেন না? আমার শাশুড়ি বলল, আসলে আমাদের নিয়ম নেই, আমাদের নিয়ম হচ্ছে মেয়ের বাড়ির সবাই একসাথে গিয়ে মেয়েকে নিয়ে আসবে। আমার বাবা আর কিছু বলার আগে আমার সৎমা বলে উঠল, তাহলে কারো যাওয়ার দরকার নেই, আমরা বরং একসাথে ওকে নিয়ে আসবো। বাবা কিছু বলার চেষ্টা করলে মা তার হাত টিপ দিয়ে তাকে থামিয়ে দেয়। এইভাবেই আমি প্রথম দিন ওই বাড়ি যাই। তারা 3টা প্রাইভেট কার নিয়ে গিয়েছিল, একটায় আমি আর আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি ছিলাম। আর একটা অদ্ভুত বিষয় হলো, জামাই বউর পাশে কাউকে আমি কখনো অন্য কাউকে বসতে দেখিনি, কিন্তু আমার স্বামীকে একজন লোক তার বাঁ পাশে বসে ধরে রেখেছে। বিয়ের মধ্যে একটা কথাও বলেনি আমার স্বামী, শুধু কবুল বাদে। আমার বোনেরা অনেকক্ষণ তার সাথে মজা করার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকম রিয়্যাক্ট করে না। তো অন্য 2 গাড়িতে তাদের কিছু আত্মীয়রা এসেছে। অর্ধেক রাস্তা যাওয়ার পর দেখলাম ওই 2টা গাড়ি সম্পূর্ণ ফাঁকা করে ওরা সবাই একসাথে কোথাও চলে গেল। আমি চেয়ে চেয়ে সব দেখলাম। গাড়ি গিয়ে থামলো একটা বড় বাড়ির সামনে। বাড়িটা 3 তলা, বেশ বড়। ছোট থেকে টিনের ঘরে বড় হয়েছি, এত বড় বাড়িতে থাকার ভাগ্য কখনো হয়নি। বাড়িতে তালা দেওয়া। আমার শাশুড়ি তার ব্যাগ থেকে চাবি বের করে বাড়ি খুলে আমাকে নিয়ে ভেতরে গেল। ঘুটঘুটে অন্ধকার আর একটা বাজে গন্ধ। আমাকে এক পাশে দাঁড় করিয়ে রেখে আমার শাশুড়ি আলো জ্বালিয়ে দিল। আলো জ্বালাতেই আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামীর মতো দেখতে হুবহু একটা ছেলে সোফায় পড়ে আছে। পাশে অনেক ধরনের খাবার, যেমন চিপস, চকলেট, চানাচুর আর মদও আছে। আমি হাঁ করে দেখছি। হঠাৎ আমার স্বামী আমার গায়ের উপর পড়ে গেল। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে না উঠিয়ে আমার স্বামীকে তুলে আমাকে চিৎকার করে বলল, দেখতে পাও না নাকি, যদি আমার ছেলেটার কিছু হতো? উঠে দাঁড়াও, শরীরে শক্তি নেই নাকি? আমার শাশুড়ির কোনো কথাই আমার কানে গেল না। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমার স্বামীকে, কেমন মাতালের মতো দুলছিল। আমার শ্বশুর পাশে দাঁড়ানো লোকটাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডামের থেকে বড় সাহেবকে নিয়ে তার ঘরে রেখে আসো, ঔষধের কাজ শেষ হয়ে গেছে, ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিসের ওষুধ, কিসের কাজ। লোকটা আমার স্বামীকে ঘরে নিয়ে গেল। আমার শাশুড়ি আমাকে তুলতে তুলতে বলল, আই এম সরি, আসলে আমার ছেলের কিছু হলে আমার মাথা ঠিক থাকে না। আমি উঠে দাঁড়ালাম। আমার শাশুড়ির সামনে মদ খেয়ে পড়ে থাকা ছেলেটার চোখে পানি ছিটিয়ে তাকে তুললো। ছেলেটা ঘোলা ঘোলা চোখে আমার দিকে তাকালো। আমার শাশুড়ি তাকে টেনে তুললো। ছেলেটার চোখ ডলতে ডলতে বলল, চলে এসেছো? আসলে আমার একদম জ্ঞান ছিল না যে তোমরা চলে আসবে, কখন ঘুমিয়ে গেছি। আমার শাশুড়ি কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা আবার আমার দিকে তাকিয়ে বলল, ওয়াও মা, যা দেখে এসেছিলাম তার চেয়ে এখন বেশি সুন্দর লাগছে। আমার কাছে এসে ঘুরে ঘুরে দেখছে আমাকে। আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, কি এনেছো তুমি? জাস্ট ওয়াও, সেই। আমার শাশুড়ি মুচকি হেসে বলল, হ্যাঁ, তোমার ভাইয়ের বউ। সুন্দর হবে না? আর তুমি তো ওই সময় রাগ করে ভালো করে দেখোনি। এখন যাও, ফ্রেশ হও আর তিশাকে ফোন করে বাড়ি আসতে বলো। আমি তানিয়া, মা বাবার এক মেয়ে। মা মারা যায় যখন আমার 10 বছর বয়স। তার ক্যান্সার হয়েছিল, বাবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। পরে আবার বিয়ে করে বাবা। আমার সৎ আরো 2 ভাই বোন আছে, একজন ক্লাস 6-এ আর একজন 4-এ পড়ে। আমি এসএসসির পর আর লেখাপড়া করতে পারিনি সৎ মায়ের জন্য। গরিব ঘরের মেয়ে আমি, বাবার তেমন টাকা নেই, দেখতে বেশ সুন্দর আমি। এলাকার সবাই খুব পছন্দ করত। কিন্তু একদিন ঘটক একটা প্রস্তাব নিয়ে আসে এবং সব খুলে বলে। যখন ঘটক বলে ওদের অনেক টাকা আছে, আমার সৎ মা লোভ সামলাতে পারে না। আমার বাবার প্রথমে সন্দেহ হয়, এত বড়লোক মানুষ কেমন না কেমন হবে, আর ওরা অনেক দূরের আমাদের বাড়ি থেকে, আমাদের সাথে মিশবে কিনা। কিন্তু আমার সৎ মা বাবাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে ঠিক করে ফেলে। ওরা 3 ভাই বোন, 2 ভাই আর 1 বোন। আমার স্বামীর নাম ঈশান আর দেবরের নাম আয়ান আর ননদ তিশা। রাতে যখন আমাকে বাসর ঘরে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে, তখন আমার শাশুড়ি আমার চুল বাঁধতে বাঁধতে বলল, আমার ছেলে কিন্তু একটু রাগী, ওকে নিয়ে কিছু নিয়ে জোর করবে না, ও যেভাবে চায় সেভাবেই চলবে, কেমন?
আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমাকে একটা ফুলে সাজানো ঘরে দিয়ে আমার শাশুড়ি বলল, ও এখন গেম খেলছে, শেষ হলে আসবে, তুমি এখানে থাকবে, আর এটাই তোমার ঘর, ঠিক আছে? আমার সবকিছু অবাক লাগছে, বারবার আল্লাহকে ডাকছি, কোথায় এসে পড়লাম আমি? আমার শাশুড়ি চলে যাওয়ার 15 মিনিট পর আমার দেবর আসলো, এসে পাশে রাখা সোফায় বসে বলল, ঈশানের জন্য বসে আছো? ইস, ও তোমাকে খুশি করতে পারবে না। ওই বাড়ি তোমাকে দেখতে গিয়ে যদি তোমাকে ভালোভাবে দেখতাম তাহলে তোমাকে কখনো হাতছাড়া করতাম না। আমি একটু অবাক হয়ে বললাম, আপনি দেখতে গিয়েছিলেন মানে? আমি তো শুনেছিলাম শুধু ছেলে আর ছেলের মা আর বাবা গিয়েছিল। আরে হ্যাঁ, ঈশান কি মেয়ে দেখতে যাওয়ার মতো অবস্থায় থাকে নাকি? এই জন্যই তো মা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। কিন্তু এখন আফসোস হচ্ছে গো। আমি অবাক হয়ে গেলাম, কি বলছে এইসব? আয়ান সোফা থেকে উঠে বিছানায় এসে আমার পাশে বসলো। আমি অন্যদিকে তাকিয়ে আছি। হঠাৎ সে খপ করে আমার হাত ধরে বলে, প্লিজ তুমি আমার হয়ে যাও, ওই পাগল ঈশান তোমাকে খুশি করতে পারবে না। হঠাৎ এমন কিছু হবে আমি ভাবতেও পারি নাই। আমি ভয়ে চিৎকার দিলাম। আমার শাশুড়ি দৌড়ে আসলো, আয়ানকে দেখে এসে হেসে বলল, আয়ান আজকের জন্য ছেড়ে দাও, মেয়েটা ভয় পাবে। তখন আয়ান বলল, তুমি আমাকে ঠকিয়েছো মা, ওকে আমার বাবার কথা ছিল। তোমার কাছে কিন্তু চান্স ছিল, তুমি মিস করেছো। তাদের কথা শুনে আমার মনে হচ্ছে আমি কোনো পণ্য, আমাকে নিয়ে ভাগাভাগি হচ্ছে। আমার চোখ থেকে পানি পড়ছে। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, তোমার দেবর হয়, পরপুরুষ না, এভাবে চিৎকার করার কি আছে? আর আয়ান তুমি এখন যাও, ঈশান ঘরে আসবে। আমার শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কোথায় এসে পড়লাম আমি? আমার শাশুড়ি আয়ানকে নিয়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আমার স্বামী ঈশানকে সেই লোকটা দিয়ে গেল ঘরে। সে দুলছে, দুলতে দুলতে বিছানায় ধপাস করে পড়ে গেছে। পড়েছে তো পড়েছেই, উঠে শুবার মতো শক্তি নেই বোধ হয় তার কাছে। আমি নিজেকে ঠিক রাখতে না পেরে চিৎকার করে কান্না করছি। কেন হলো আমার সাথে এসব? সারা রাত একভাবে বসে কাটলো আমার। কান্না করতে করতে চোখ ফুলে গেছে। আমার শাশুড়ি সকাল 6টা বাজে ঘর খোলা পেয়ে হনহন করে ঢুকলো। ঢুকেই আমাকে কথা শোনাতে লাগলো, মাথা ঠিক আছে তোমার? দরজা খুলে রেখেছিলে সারা রাত? এইটুকু শিক্ষা দেয়নি যে বাসর রাতে কি কিভাবে করতে হয়? আমি হেসে বললাম, বাসর রাত? এটাকে বাসর রাত বলে? বাসর রাতে মানুষের কত স্বপ্ন থাকে, সব স্বপ্ন শেষ হয়ে গেছে আমার। আমার শাশুড়ি মুখ ঝামটে বলল, তুমি এভাবে কান্না করছো, মনে হচ্ছে তোমাকে কেউ মেরেছে। আমি তখন বললাম, যে যন্ত্রণা হচ্ছে বুকে, মারলেও এত যন্ত্রণা হতো না। এই মেয়ে, একদম কথা কম বলবে। উঠো, উঠে ফ্রেশ হয়ে নাও, সব আত্মীয়রা আসবে, আজকে পার্টি আছে। আমি দেখেছি আমাদের এলাকায় বিয়ের 3 দিন পর অনুষ্ঠান করে মেয়েকে বাবার বাড়ি পাঠানো হয়, কিন্তু ওনারা আজকে অনেক বড় করে অনুষ্ঠান কেন করছে? আমি বাবার মুখে শুনেছি তারা নাকি ঠিক 3 দিন পরেই আমাকে নিতে আসবে। তাহলে আজকে কিসের এত অনুষ্ঠান? কিচ্ছু ভালো লাগছে না। দামি শাড়ি পরিয়ে কেজি কেজি মেকআপ করিয়ে মাটির মূর্তির মতো বসিয়ে রেখেছে। সব আত্মীয়রা এসে দেখে, প্রশংসা করছে। কেউ কেউ বলছে, ও মা, এই মেয়ে কোথা থেকে আনলে গো? মনে হচ্ছে পড়ি, বিয়ের সময় তো আমাদের দাওয়াতও দিলে না। আমরাও দেখে আসতাম, ওখান থেকে আমাদের ছেলের জন্যও পছন্দ করতাম। আমার শাশুড়ি গর্ব করে বলল, চৌধুরী বাড়িতে যা আসে ওইগুলো সব একটা করে থাকে গো, আর ওই একটা এই বাড়িতেই আসে। আর তোমাদের দাওয়াত দিলাম না কোথায়? এই যে আজকে সবাই এসেছে। তারপরও যখন বলেছ ঈশানের জন্য মেয়ে দেখেছ, অনেক ইচ্ছে ছিল দেখার কোন বাবা এমন ছেলের জন্য মেয়ে দিচ্ছে। তা তোমার বউয়ের পরিবার সব জানে তো? আহ, এইসব কি আবোল তাবোল বলছো তোমরা মেয়েটার সামনে? জানবে না কেন? ঈশান দেখতে কোথাও খারাপ নাকি যে মেয়ে বিয়ে দিবে না? আমার ছেলেটা শুধু একটু অসুস্থ। একটু অসুস্থ? মহিলাটা আর কিছু বলতে যাবে তার আগে আমার শাশুড়ি কিছু গহনার বক্স বের করে মহিলাটার হাতে দিতে দিতে বলল, এইসব আকাজের কথা রাখো আর এইগুলো দেখো, আমার বড় বউ এর জন্য বানানো হয়েছে। যত যাই হোক, এই বাড়ির বউ বলে কথা। আমি বুঝতে পারলাম কেন আজকে বউ ভাত করা হচ্ছে, যাতে করে আমার বাড়ির কেউ এখানের কারোর সাথে কথা না বলতে পারে আর তাদের এই ভয়ঙ্কর সত্যি না জানতে পারে। অনেকক্ষণ পর ঈশানকে আমার পাশের চেয়ারে বসানো হলো, আর সেই লোকটা তার পাশে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আজও ওষুধ দিয়েছে, না হয় এতটা সুস্থ লাগতো না। আমি নিচের দিকে তাকিয়ে বসে আছি। আমার শাশুড়ি আমার খুব কাছে এসে ফিসফিস করে বলল, মুখটা এমন করে রেখেছো কেন তানিয়া? মানুষ ভাবছে কি? আর নিজের বরের দিকে খেয়াল নেই কেন? কতকাল আমি দেখে রাখবো? তোমাকে এনেছি কেন? আমি কোনো কথা বলছি না, চুপ করেই আছি। আমার কোনো জবাব না পেয়ে আমার শাশুড়ি ঈশানের হাতটা আমার হাতে রেখে চলে গেল। ওর হাতটা ধরতে একদম ইচ্ছে করছে না আমার, বিরক্ত লাগছে খুব। আমি নিতে পারছি না ওকে। গত 2 দিন ধরে এই বাড়ি আছি, আমার স্বামীর মুখ থেকে শুধু এইটুকুই শুনেছি, আমি এই এত মোটা সুই দেব না বাবা, আমি সুই দেব না। তার কণ্ঠস্বর বেশ ভয়ঙ্কর। আমার একটু ভালো লাগে না। ছোট থেকেই নরম মনের মানুষ আমি, কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলি না।
কালোকেও সুন্দর বলে সম্মান করি, কারো খুদ কখনো দেখেও দেখিনি, কিন্তু তারপরও এই মানুষটার প্রতি কোনো মায়া হচ্ছে না। এখন আমার একটাই চিন্তা, কিভাবে এখান থেকে মুক্ত হব। এই প্রতিবন্ধী স্বামীর সাথে আমি সংসার করতে পারবো না। আমি কি আদৌ এখান থেকে মুক্ত হব?